বলছেন যে এত শক্তিশালী বিএনপি একটা একতরফা নির্বাচন হয়ে যাবে কিনা এই প্রশ্ন, এখন যেমন আমি এই প্রশ্ন বলছি, এখন যেমন প্রশ্ন তোলা হয় বিএনপিকে ছাড়া গত 3টি নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে, সেখানে কারচুপি হয়েছে, এই যে আগামী নির্বাচনটা হবে আওয়ামী লীগকে ছাড়া, এত বড় একটি দলকে ছাড়া নির্বাচন হলে ইতিহাস এটা নিয়ে প্রশ্ন তুলবে কিনা? আপনি এক শব্দে এক লাইনে কোনো উত্তর রেডি করুন, আসলে সময় নেই। প্রফেসর সার্জিস 30 সেকেন্ড প্লিজ। একদম স্পষ্ট করে বলি, বিডিআর হত্যাকাণ্ড ঘটানো, শাপলা ব্যাসাকার ঘটানো, জুলাই গণহত্যা ঘটানো, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলের মেরুদণ্ড ভেঙে দেয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে জিম্মি করা আওয়ামী লীগ, গণহত্যাকারী আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না, না করলে ফেয়ার হবে না, এই প্রশ্নটাই 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশে প্রাসঙ্গিক নয়। এই প্রশ্ন তোলাটাই আমরা মনে করি নৈতিকতার জায়গায় একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। জি সার্জিস, 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, 16ই জুলাই শহীদ আবু সাইদ দিবস। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক পরিপত্র জারি করা হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। আপনি বলছেন 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। 8 আগস্ট ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, সেই সরকারের নিয়োগদাতা তো আপনারা, কারা তবে নষ্ট করলো, ছাড় দিলই বা কারা? সেই সরকারের নিয়োগদাতা আমরা না। আমরা মনে করি যে আমরা এই অভ্যুত্থানের যে আন্দোলনের যে জায়গা, নেতৃত্বের জায়গা, হয়তো এই জায়গায় ছিলাম, কিন্তু যেদিন এই সরকার গঠিত হয় তার পূর্বে কয়েকদিন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত থেকে শুরু করে সিভিল সোসাইটি, শিক্ষাবিদ বা যারাই সম্পৃক্ত আছেন তাদের চুলচেরা বিশ্লেষণ ছিল। ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের এখানে তার সুপারিশের কয়েকজন উপদেষ্টা ছিলেন, সেটা একটা সমন্বয় ছিল। এই সমন্বয়ের ফলে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। আপনাদের পছন্দের ছিলেন? হ্যাঁ, ডক্টর ইউনূস আমাদের পছন্দের ছিলেন, কিন্তু তিনি এটা নির্দ্বিধা, এবং আমরা মনে করি এখনো এই মুহূর্তেও যদি আমরা আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চাই তার বিকল্প অপশন এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে না। কিন্তু যেটা হয়েছে আসলে এই যে উপদেষ্টা যে পরিষদ, এই পরিষদের অন্তত অর্ধেক মানুষকে আমরা তাদের কাছে যতটুকু প্রত্যাশা ছিল তাদের কাজের জায়গায় ততটুকু আমরা পাইনি, বরং গতানুগতিক একটা সময়ে একজন মন্ত্রী ওই মন্ত্রণালয়ে যতটুকু কাজ করেন, অনভিজ্ঞতার কারণে বলি, দূরদর্শিতা কিংবা সাহসিকতা, যে কোনো কারণেই হোক না কেন, তারা তাদের জায়গায় ওই গতিতেও এই কাজটুকু করতে পারেননি, বরং রুটিন ওয়ার্কটাও করেছেন, সেটাও স্লোলি। এবং আরেকটা জিনিস আমাদের জাস্ট মনে হয়েছে, হয়তো এই মানুষগুলো তাদের পূর্ববর্তী যে কাজ ওই জায়গায় তারা অভিজ্ঞ, তারা হয়তো সততার সাথে করেছে, দক্ষতা আছে, কিন্তু এই যে রাজনীতির এই জায়গায় একটা মন্ত্রণালয় চালানো, একটা দেশের একটা অংশ চালানো, এই জায়গায় তাদের অনভিজ্ঞতার কারণে। এবং আমরা মনে করি যে আরেকটা জিনিস যেটা আমার মিসিং হয়েছে সেটা হচ্ছে বোল্ডনেস। আসলে যারা অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে, রক্ত দিতে দেখেছে, জীবন দিতে দেখেছে, তাদের যে সাহসিকতা, যারা সাহস নিয়ে ওই অগাস্টে রাজপথে নেমেছে, যে কোনো সময় যে কোনো বুলেট তাকে বিদ্ধ করতে পারতো, মৃত্যু হতে পারতো, ওই সাহসিকতা কিংবা বোল্ডনেস আমরা বরং এই উপদেষ্টা পরিষদের অনেকের মধ্যেই দেখতে পাই নাই, যে কারণে স্থানীয় পর্যায়ে তাদের যে একটা কর্তৃত্ব, কন্ট্রোল অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা না থেকে বরং এটা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চলে গিয়েছে এবং তারা এটা তাদের মতো ইচ্ছা করে অপব্যবহার করছে এবং করেছে। কিন্তু 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস যে হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে পরিপত্র জারি করা হয়েছে, আপনাদের সহযোদ্ধা দুজন উপদেষ্টা তো সেখানে আছেন, তারা না করলেও, তারা রাজি না হলে এটা করা সম্ভব হয়েছে বলে মনে করেন? অবশ্যই সম্ভব। এখানে উপদেষ্টা 22 জনেরও বেশি রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নিজে রয়েছেন, এখানে তো মাত্র 2 জন, তারা হয়তো এই ক্ষেত্রে মত দেননি, কিন্তু অধিকাংশের মতামতের ভিত্তিতে হয়ে গিয়েছে, যেটার প্রতিফলন আমরা দেখেছি এখানে। আসলে এখন আমাদের মনে হয় সত্যি কথা, যদি সুযোগ থাকতো আসলে আমরা অবশ্যই, মানে যা কিছু হয়ে যাক না কেন, এই বয়স, অভিজ্ঞতা, তারপরে হচ্ছে রাজনীতি মধ্যে না এরকম কিছু না দেখে না, সবচেয়ে ভালো ছিল ওই মুহূর্তে একটা বিপ্লবী সরকারই গঠন করা, কিংবা 2-1টা বড় রাজনৈতিক দল বা 2-1জন বড় ব্যক্তি দ্বিমত করছে দেখে জাতীয় সরকার করব না, এটা আসলে করা উচিত ছিল না। এখন এটা মনে হয়, মানে এটা আমাদের সীমাবদ্ধতা, আমি স্বীকার করে নিচ্ছি, আমাদের অনভিজ্ঞতার এখানে দায় আছে কিছুটা, কিন্তু সবচেয়ে ভালো হতো যদি ওই মুহূর্তে এমন একটা বিপ্লবী সরকার বা অন্তত একটা জাতীয় সরকার করা যেত, যারা আসলে সরাসরি এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল। জি, বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে, আপনি বলছেন তাদের অনভিজ্ঞতার কথা, আপনি একবারও তাদেরকে কোনো অভিযোগ করেননি এখনো পর্যন্ত, আপনি যেভাবে বলেছেন, কিন্তু আপনার লেখনীতে আপনি বলছেন বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে, নষ্ট করা দ্বিতীয়
তৃতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার বিষয়টি এসেছে। এটা কথাগুলো কিন্তু যখন লিখেছেন বেশ কঠোর মনে হয়েছে, এখন আপনাকে অতটা কঠোর মনে হচ্ছে না? আমি বলি এটা আসলে মানে ব্যাপারটা কি এমন, যখন ধরেন অর্ধেক অন্তত আমি ধরলাম 10 জন উপদেষ্টা 22 জনের মধ্যে তারা তাদের মতো স্ট্রংলি যে একটা মন্ত্রণালয় ডিল করা, সচিবালয় থেকে শুরু করে একটা গ্রাম পর্যন্ত এটা যখন করতে পারে না, তখন যে রাজনৈতিক দল মাঠ পর্যায়ে তাদের কর্মী কিংবা নেতাকর্মী অনেক বেশি থাকে, স্পেশালি যদি আপনি বিএনপির কথা বলেন, তারা তাদের জায়গা থেকে যখন বুঝে যে একজন উপদেষ্টাকে ওইটুকু কর্তৃত্বপরায়ণ জায়গায় তারা দেখতে পাচ্ছে না, তারা নিজেদের মতো যতটুকু নিয়ে নেয়ার তারা নিয়ে নেয়। আপনি যাই দেখেন, ইভেন আমি যদি শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলি, বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ স্থানীয় পর্যায়ে আমরা এখন দেখতে পাচ্ছি কি জানেন, অ্যাডহক কমিটি হচ্ছে। সেই অ্যাডহক কমিটিতে সভাপতি হওয়ার একমাত্র ক্রাইটেরিয়া আপনি বিএনপি রাজনীতি করেন কিনা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এভাবেই তো আওয়ামী লীগ নষ্ট করেছিল। কিন্তু এই প্রক্রিয়া যদি এখনো চলতে থাকে, আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিংবা তারা যদি স্ট্রংলি ওই নির্দিষ্ট এলাকার সবচেয়ে যোগ্য মানুষটাকে, কোনো দল দেখার প্রয়োজন নেই, নট ইভেন এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাথিং, কোনো দল না দেখে সবচেয়ে যোগ্য মানুষটাকে যদি কর্তৃত্ব নিয়ে না দিতে পারে, তারা যদি এইটা হিসাব করে এটা দিয়ে আমি স্থানীয়ভাবে ওই কন্ট্রোলটুকু করতে পারবো না, পলিটিক্সের জায়গায় ব্যালেন্স করতে পারবো না, তাহলে তো আলটিমেটলি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যেই জায়গায় দেখতে চেয়েছিলাম, যে সংস্কারগুলো যে দেখতে চেয়েছিলাম, সেটা তো আমরা দেখতে পাই না। সো সামগ্রিকভাবে এটা একটা জাস্ট এক্সাম্পল, এরকম প্রত্যেকটা জায়গা হয়েছে। একজন ইউএনও জনগণের যে সুবিধাগুলো দেওয়ার কথা সরাসরি, সেগুলো এখন বাধ্য হয়ে রাজনৈতিক স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে দিতে হচ্ছে। এবং আমরা যেটা দেখছি, অধিকাংশ খুব স্বাভাবিকভাবে বিএনপি তাদের জায়গায় নিয়ে নিচ্ছে, তাদের নেতাকর্মীরা দিচ্ছে, এবং এটা দিতে গিয়ে আওয়ামী লীগের মতোই আবার জনগণের থেকে টাকা নেওয়ার যে কালচার, এটা শুরু হয়েছে। আমরা দেখছি যে প্রশাসনের ক্ষেত্রে আপনি যদি দেখেন, পুলিশের ওসি এসআই এখন যারা আছে, তারা মামলা হয়েছে, অসংখ্য মামলা, মিথ্যাভাবে মামলা হয়েছে রাজনীতিকে সামনে রেখে। সেগুলোকে কেন্দ্র করে অসংখ্য পুলিশ সদস্য আমরা এখন আবার দেখতে পাচ্ছি আগের রূপে ফিরে এসেছে। যেহেতু তাদের ব্যবস্থা নেওয়া হয়নি, তাদের বিচারের আওতায় আনা হয় নাই, কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই, তারা এখন আবার টাকা খাচ্ছে। একদম প্ল্যান করে একটা মামলা সাজানো হচ্ছে, 200 জন আসামি, হয়তো 100 জন সম্পৃক্ততা আছে, বাকি 100 জনকে রাজনৈতিকভাবে কাবু করা, ব্যবসায়িকভাবে কাবু করা, মিথ্যা মামলার চাপ দিয়ে অর্থ নেওয়া, এই কাজগুলো করা হচ্ছে। তাহলে স্থানীয়ভাবে প্রশাসনের যে পুলিশের সদস্যরা বা যারা এটা করছে, এটাকে তো তাদেরকে শাস্তির আওতায় আনতে পারছে না আমার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবার এই যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, বিচারিক প্রক্রিয়াগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে অন্যদিকে রায় নেওয়া হচ্ছে, এখানে আইন মন্ত্রণালয় আমার কিছু করতে পারছে না। প্রত্যেকটা জায়গায় আমার কাছে এখন ব্যক্তিগতভাবে মনে হয় কিছু স্পেশাল পরিবর্তন আছে, যেটা আমার বলা আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই সিস্টেমগুলো যেভাবে চলতো, আমি স্থানীয় একটা উপজেলাকে চিন্তা করে যদি আমি থানা ধরি, আমি ইউএনও অফিস ধরি, আমি ভূমি অফিস ধরি, আমি স্বাস্থ্য একটা যে কমপ্লেক্স আছে সেটা ধরি, প্রত্যেকটা জায়গায় আগের যে কালচারগুলো ছিল, ওই কালচারগুলোর আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি, শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হয়েছে। তাহলে মানে আগে লাউ ছিল, এখন কদু হয়েছে, মানুষটা পরিবর্তন, এস্টাবলিশমেন্ট যেটা ছিল সেম এস্টাবলিশমেন্ট। তাহলে এই জায়গায় মানে একজন উপদেষ্টা হিসেবে উনি এই জায়গাগুলোই তো তুলনার কাছে আছে, অবশ্যই আছে, কিন্তু উনি যদি এগুলোর দায়িত্ব পালন না করতে পারে, তাহলে তো ওনার এখানে থাকার প্রয়োজন নেই। বরং আমরা মনে করি ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার জায়গায় যখন দেখছে কিছু উপদেষ্টা এই জায়গায় ঠিক মতো কাজ করতে পারছেন না, তিনি তাদেরকে সরানোর মতো যে বোল্ডনেস, সেটাও দেখান নেই। জি, তাহলে এই যে আপনি এতক্ষণ যা বললেন, তার মধ্যে অনেকগুলো ব্যর্থতার কথা শুনলাম। আপনি বলেছেন কিছু কিছু সাকসেসও আছে, কিন্তু এই যে ব্যর্থতা, এখন তাহলে উপায় কি? বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা হলে অনেক সমস্যার সমাধান হবে। নির্বাচন কি তাহলে সমস্যার সমাধান? নির্বাচন সমস্যার সমাধান না, তবে আমাদের জায়গা থেকে যেটা মনে হয়, সরকার তাদের জায়গা থেকে যে আমাদেরকে সময়টা দিচ্ছে, মাঝে মাঝে বলছে ফেব্রুয়ারিতে সম্ভব হলে, মাঝে মাঝে বলছে যে এপ্রিলে সম্ভব হলে, আমরা আশা করছি এই দুইটার কোনো একটা সময় হবে। এই সময়ের পূর্বে সরকারের সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, এগুলোর প্রত্যেকটা করতে হবে। মৌলিক যে সংস্কারগুলো, আজকে আপনি দেখবেন সাবেক প্রধান নির্বাচন কমিশন একটা কথা বলেছেন যে মৌলিক সংস্কারগুলো না করলে 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উনি এই সিস্টেমে প্রত্যেকটা জায়গা দেখেছেন একটা নির্বাচন করাতে গিয়ে। আমরা মনে করি যদি এখানে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন না হয়, ক্ষমতায় যেই আসুক না কেন, ইভেন বিএনপি বা জামায়াত বা এনসিপি বা যেই হোক না কেন, আলটিমেটলি এই যে সার্বিক দিক দিয়ে ফলটা ভালো হবে না। আমরা মনে করি নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে অ্যাকচুয়ালি যারা জনগণের প্রতিনিধি, তারা আবার ক্ষমতায় আসবে না। এখানে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়,
প্রত্যেকটা জায়গায় আবার ব্যালট বাক্স চুরি হবে। এখানে যদি পুলিশ কেন নির্বাচন সুষ্ঠু হবে না? নির্বাচন গত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি, আওয়ামী লীগ ছিল সেই কারণে অভিযোগ সেটাই। এখন তারা নেই বা তাদের নিয়োগকৃত সিইসিও থাকবে না, তাদের নিয়োগের বা নির্বাচন কর্মকর্তারাও থাকবে না, তাহলে কেন নির্বাচন সুষ্ঠু হবে না বলে আপনারা আশঙ্কা করছেন? এটা হচ্ছে মানে আজকের যিনি মানে ওই সাবেক প্রধান নির্বাচন কমিশনার তিনি আরেকটি কথা বলেছেন যে আমি তো শুধু এখান থেকে ঢাকায় বসে নির্বাচনটা পরিচালনার নির্দেশনা দিয়েছি, কাজ তো হয়েছে মাঠ পর্যায়ে। আপনি একটা উপজেলার কথা চিন্তা করেন, একটা উপজেলার সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশকে ফেয়ারভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যারা বিভিন্ন ধরনের নির্বাচন কেন্দ্রিক দায়িত্বে থাকেন, বিভিন্ন শিক্ষকরা এই দায়িত্বে থাকেন, তাদেরকে সুষ্ঠুভাবে এটা করতে হবে। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কোনো একটা ভোট কেন্দ্রে কোনো একটা দল যেন এসে দখলদারিত্ব না করতে পারে, ব্যালট বাক্স চুরি না করতে পারে, অন্য কাউকে ঢুকতে বাধা না দিতে পারে, এই বিষয়গুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে এখনই কি দেখছি? আমরা দেখছি আপনি যে কোনো একটা জায়গায় যদি দেখেন থানাতে অলরেডি কিছুদিন আগে আপনি দেখবেন বিএনপির চট্টগ্রামের একটা ইউনিটের আহ্বায়ক বলেছেন ইউএনও ওসি যদি আমাদের কথা শুনে তাহলে ওসি থাকবে, ইউএনও থাকবে, নাহলে তাদের ইউএনওগিরি ওসিগিরি করা বাদ দিয়ে দিতে হবে। এই কথা স্পষ্ট বলেছে ঢাকা শহর তাদের দখলে থাকবে। না, এটা আপনি যদি দেখেন এটা কিন্তু পুরো একটা রাজনৈতিক জায়গা থেকে আমি এক্সপেক্ট করবো না যে আমরা 300 আসনের মধ্যে অধিকাংশ আসন পাবো বা 300 আসন পাবো। এটা তো এক্সপেকটেশন যে রাজনৈতিকভাবে ঢাকা শহরে আমাদের নেতৃত্ব থাকবে, আমাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি থাকবে, আমাদের সমর্থক বেশি থাকবে, এটা এক বিষয়। কিন্তু আপনি যদি বাস্তবতায় দেখেন মাঠ পর্যায়ে পুলিশ অলরেডি মানে পুলিশ আগ্রহ দেখাক আর না দেখাক এটা বাধ্য করা হচ্ছে তাদেরকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা সভাপতি যদি নিয়োগ দেওয়া হয়, যে অ্যাডহক কমিটি যেটা দেওয়া হচ্ছে, বিএনপি ছাড়া কারো লিস্ট উপজেলা থেকে বের হবে না, যদি যায় সেখানে আর অ্যাডহক কমিটি হয় না। এই সভাপতিদের মাধ্যমে যতই অযোগ্য হোক তাদের মাধ্যমে শিক্ষকদেরকে কন্ট্রোল করা হচ্ছে। ওই শিক্ষকরা আমার রিটার্নিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন অফিসার থাকবে। আরেকটা জিনিস, এটা শুধুমাত্র আমি রাজনৈতিক দলকে দায়ী দিব না, মনস্তত্ত্বের জায়গায় ক্ষমতার আমলাতন্ত্রের সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে যারা এই সংশ্লিষ্ট যে কোনো দায়িত্বে আছে, সেটা আমলাতন্ত্রে হোক, পুলিশে হোক, অন্য যে কোনো জায়গায়, তারা মানে আগেকার যে একটা কালচার ছিল না মনস্তত্ত্বের, ক্ষমতামুখী হওয়া, অলরেডি তারা ক্ষমতার দিকে ঝুঁকে পড়েছে। আমরা দেখছি মানুষজন মনে করে বিএনপিতে এবার ক্ষমতা আসবে, সো তারা বিএনপিকে অলরেডি তোষামোদি করার যে কালচারটা এটা শুরু করে ফেলেছে। সো আমাদের সন্দেহটা ওই জায়গায় যে স্থানীয়ভাবে অলরেডি তাদের যেহেতু সমর্থক বেশি, স্থানীয়ভাবে যেহেতু তাদের নেতাকর্মী বেশি, তারা ওই স্থানীয় যে কোনো একটা ভোট কেন্দ্রকে প্রভাবিত করা, প্রশাসনকে প্রভাবিত করা সহ সংশ্লিষ্ট যত বিষয় আছে এই বিষয়টাকে প্রভাবিত করে তাদের জায়গা থেকে তারা নির্বাচনটাকে অস্বচ্ছ বা প্রভাবিত করতে পারে। একটা জিনিস শুধু অ্যাড করবো, মানে এটা মনে হতে পারে যে বিএনপি তো এবার এমনিতেই হয়তো আসবে, তাহলে এটা তারা কেন করতে যাবে? জাস্ট একটা এক্সাম্পল, এটাও নির্বাচন কমিশনারই দিয়েছেন আজকেই। 1973 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান যদি সারাদিন ঘুমিয়ে থাকতো, আওয়ামী লীগের সময় যদি ঘুমিয়ে থাকতো, তাও তার অধিকাংশ আসন পেয়ে জিততো। তারপরও ক্ষমতার লোভ সামলাতে পারেনি, প্রত্যেকটা জায়গা জেতার লোভ সামলাতে পারেনি দেখে 73 সালে স্বাধীনতা পরবর্তী সময়ে ওই নির্বাচনেও ভোট চুরি হয়েছে। সাবেক সিইসির যে নির্বাচন, এত বড় নির্বাচন, সেটাই আপনারা বিশ্বাস করেননি? তিনি আদালতে গিয়ে যে কথা বলেছেন সেগুলো সব বিশ্বাস কেন করছেন সেই প্রশ্ন আমি সার্জিস আলম আমি প্রশ্নগুলো রেখে যাই, আপনি নিশ্চয়ই উত্তর দিবেন। আপনি যেভাবে করে বললেন এতক্ষণ, আগে আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হতো না, এখন বিএনপি মাঠে আছে বলে বা বিএনপি ক্ষমতায় যাবে সেই কারণে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তার মানে যতদিন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি আছে নির্বাচনটা তাহলে সুষ্ঠু হবে না। আমি প্রশ্নটা করে রাখলাম, এসে আমি উত্তরগুলো নিব। তাহলে সমাধান কি? তাহলে কি আওয়ামী লীগ বিএনপিকে এদেশ থেকে বের করে দিলে কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সেটাও জানতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জাতীয় ঐকমত্য কমিশন নির্বাহী বিভাগকে দুর্বল করতে বেশি সক্রিয়। বলেছেন অতীতে একজন স্বৈরাচার তৈরি হয়েছিল বলে নির্বাহী বিভাগকে ধ্বংস করা যাবে না, বরং শক্তিশালী তত্ত্বাবধায়ক গঠন করতে হবে যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা ও গণতন্ত্র নিশ্চিত হবে। বিএনপি সংস্কার চায় কিন্তু কোনো বিভাগকে দুর্বল করতে চায় না। বিএনপি মনে করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ করে দেওয়া হলে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কোনো প্রয়োজন নেই। ঐক্যমত্যটা এখন এই জায়গায় এসে স্টাক হয়ে আছে। আপনারা কেন এমন কমিটি চান বা এমন কমিটির প্রয়োজন অনুভব করেন? আপনারা এবার কিছুতেই ক্ষমতায় যাবেন না, সেই জন্য কি নির্বাহী বিভাগ দুর্বল হয়ে গেলেও আপনাদের কোনো সমস্যা নাই? মানে আমরা এবার কিছুতেই যাব না, কিন্তু আমরা তো প্রত্যাশা করি আমরা একসময় যাব।
ধরেন আমরা যে এবার কিছুতে নাও যাই, বলা যায় না, এত কনফিডেন্ট কারো হওয়ারই কোনো সুযোগ নেই, কিন্তু আমরা যে একসময় যেমন ব্যাপারটা এমন না, কিন্তু আমাদের কাছে আমার মনে হয়েছে যে বিএনপির আসলে এই জায়গায় কখনো একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর থাকতে পারবে না আর এনসিসিকে মুখোমুখি দাঁড় করানো উচিত হয়নি। এটা বরং রাষ্ট্রের দুইটা গুরুত্বপূর্ণ সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। দুইটার তো কাজ সম্পূর্ণ আলাদা, তাই না? মানে এনসিসি আমার ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটা কি করবে আসলে, এখানে একটা কাউন্সিল থাকবে, 7 জন থেকে 10 জনের মতো সদস্য থাকতে পারে, প্রধানমন্ত্রী থাকবে, বিরোধী দলীয় নেতা থাকবে, 2 হাউস যদি হয় 2 হাউসের স্পিকার থাকবেন, রাষ্ট্রপতি একজন প্রতিনিধি থাকবেন, একটা সমন্বিত একটা কাউন্সিল তৈরি হবে যেখানে শুধুমাত্র যে সরকারের ভয়েস, সরকারের কর্তৃত্ব এটা না, অন্তত তাদের উপর কর্তৃত্ব করার সুযোগ নেই সেখানে বিরোধী দলের, কিন্তু তাদেরকে প্রশ্ন করা, গাইড করা, একটু চাপে রাখা, এটা করতে পারবে এই কাউন্সিলটা। এই কাউন্সিলের কাজ কি, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সর্বশেষ যেটা এসেছে, এই যে প্রতিষ্ঠানগুলো, আমি এক্সাম্পল হিসেবে 3টা প্রতিষ্ঠানের কথা বলি, নির্বাচন কমিশন, দুদক এবং পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, যেটা এই 3 প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং যারা সদস্য রয়েছেন তাদের নিয়োগটা এই কাউন্সিল থেকে হবে। আমরা পুরো বাংলাদেশকে এতদিন ধরে আওয়ামী লীগের এটা চিত্র দেখেছি, এটা শুধু আওয়ামী লীগ না, যারা ক্ষমতায় যাবে তারা ডে বাই ডে ক্ষমতার সর্বোচ্চ স্তরে যাওয়া কিংবা আরো বেশি ক্ষমতাশীল হওয়ার এই টার্গেট তাদের সবসময় থাকবে। আমরা দেখেছি এই দুদককে ব্যবহার করা হয়েছে দুর্নীতি দমন না করে, কত জায়গায় পলিটিক্যালি দুর্নীতি করা যায়, মানুষকে কত জায়গায় বিভিন্নভাবে জিম্মি করা যায়, হয়রানি করা যায়, এই কাজে ব্যবহার করছে একদম রাজনৈতিকভাবে। আমরা আমাদের জায়গায় পিএসসিকে কি দেখেছি, বিভিন্ন সরকারি চাকুরিতে বিভিন্নভাবে লবিং এর মাধ্যমে, তদবিরের মাধ্যমে, দলীয় সুপারিশের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মনে করি সরকারি পুরো যত কর্মচারী কর্মকর্তা আছে, আমলাতন্ত্রে যারা আছে, তারা তো এই পিএসসির মাধ্যমে নিয়োগ হয়। সো এখানে একটা একদম ফেয়ার মানুষজন প্রয়োজন। এবং আরেকটা জিনিস যদি দেখেন যে এখানে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের দ্বারা এই বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে এই বাংলাদেশে। সো সামগ্রিকভাবে এই যে প্রতিষ্ঠানগুলো, এখানে যদি এই এনসিসির মতো একটি কাউন্সিল, যেটা তুলনামূলক সরকারের কর্তৃত্ব কম থাকবে, তাদের মাধ্যমে এই নিয়োগগুলো হয়, তাহলে আমরা এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো দেশের একটা সংস্কারের দিকে এগিয়ে যাবে। তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি, সালাউদ্দিন ভাইয়ের সাথে একদম স্পষ্ট এবং খুবই পোলাইটলি যে আমরা ডিসএগ্রি করি, এই দুইটাকে কখনোই মুখোমুখি করা উচিত নয়। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, যেটা হচ্ছে যে আমরা কি মনে করছি কিনা যে বিএনপি তাহলে যতদিন থাকবে আওয়ামী লীগের মতো আর স্বচ্ছ নির্বাচন হবে না। আমরা মনে করি ব্যাপারটা এরকম না। এখানে মানে বিএনপিকে দায় দিয়ে আমরা দিচ্ছি না, এবং দায়টা শুধু বিএনপির যাবেও না, এবং অন্য কোনো দল যদি আরো বেশি ক্ষমতাশীল হয় তাদেরও দায়টা আমরা এভাবে দিয়ে দিতে পারি না। আমরা যেটা বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্বটা নিতে হবে ফেয়ার একটা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তি যেন সুষ্ঠুভাবে, সৎ সাহস নিয়ে, যে কোনো প্রতিবন্ধকতা আসলে তার বিরুদ্ধে গিয়ে স্বচ্ছভাবে ভোটটা শেষ করতে পারেন। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্য দিয়ে বিগত 10 মাসে এই বোল্ড স্টেপগুলো দেখিনি। এই কারণে আমাদের আশঙ্কা হচ্ছে এই দায় কখনো বিএনপিকে দিয়ে দেওয়া যায় না। তারা তো চাইবে, তাদের জনসমর্থন আছে, সমর্থক আছে, তারা তো জিতে আসতে চাইবে। এটার জন্য ওই নির্বাচনের একদিনে সে জিততে পারলে 5 বছরের জন্য ক্ষমতায়, সে চাইবে না একটু যেভাবেই পারা যায় জিতে আসা। কিন্তু আমরা সরকারকে এই ভূমিকায় দেখতে চাই। আর ভাই যে কয়েকটা কথা বললেন, এই কয়েকটা কথার বিষয়ে একটু কথা বলতে, 3টা অপশন দিয়েছেন। জি হ্যাঁ, মানে এখানে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, প্রধান উপদেষ্টাকে নিয়ে আমি যেটা বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সেটা আজকেও বলবো, এখনো আমি মনে করি যে কোনো একটা নির্বাচিত সরকার, যেটা ভোটের মাধ্যমে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, ধরেন 26-এর নির্বাচনে নির্বাচিত হলো, সেই সরকারেরও যদি প্রধানমন্ত্রী পদে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া হয়, এই মুহূর্তে আমি বিশ্বাস করি যে কারো চেয়ে উনি জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সততার সাথে কিংবা দক্ষতার সাথে ওই জায়গাটিতে অন্য যে কারো চেয়ে ভালো কাজ করতে পারবেন। আমি এই কথাটি বলেছিলাম। এই অন্তর্বর্তীকালীন সরকার 5-10 বছর থাকবে, এটা আমি কখনোই বলিনি। আরেকটা জিনিস কি, মানে এই যে ভাই অনেকগুলো উদাহরণ দিয়েছেন, আমাদের 4টা উদাহরণ বলেছেন, 100 গাড়ির মিছিল, যেটা আমার ক্ষেত্রে বলেছেন 100 কোটি টাকার দরবেশ, নারী কেলেঙ্কারি, থানায় যাওয়া। দেখেন কিছু স্পষ্ট করি, উনি আমাদের এই 10 মাসের এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি যারা ছিল, তাদের মোটা দাগে এরকম 4টা এনেছেন। বিশ্বাস করুন, আমি যদি এখানে বলা শুরু করি, মানে এরকম মোটা দাগের গুলো না, জাস্ট অন এন অ্যাভারেজ বলতে থাকি, আমি অন্তত এরকম 4000 বলতে পারবো, যেটা 10 মাসে হয়েছে বিএনপির। বাট ফ্যাক্ট হচ্ছে, আপনি দেখেন, ধরেন আমার গাড়ির সময় আমি যখন বাসায় যাই, ওই একবারই যেটা হয়েছিল 100 ওইখানে গাড়ি ছিল।
এটা এর আগে অসংখ্য কালচার দেখেছি, আমার এখন মনে হয়েছে যে আমার এটা আসলে করা উচিত হয়নি, এটা অন্যভাবে যেতে পারতাম, এটা আমি নিজেকে সংশোধন করেছি। কিন্তু এটা করতে গিয়ে আমি কোথাও চাঁদাবাজি করেছি, কারো কাছে আমি চাপ দিয়ে টাকা নিয়েছি, আমি কোথাও মানে কাউকে বাধা দিয়ে কিংবা কারো কাছে জোর করে কোনো অর্থ নিয়েছি, কারো কাছে গাড়ি নিয়ে ভাড়া দেয়নি, এরকম কোনো কিছু এসেছে? আমার ওই সময় হয়তো বা চিন্তাটাই সীমাবদ্ধতা ছিল যে আমি পারিবারিকভাবে ম্যানেজ করে এই কাজটা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার সংশোধন করা দরকার। উনি বললেন 100 কোটি টাকা দরবেশ। এখন পর্যন্ত 2-3টা মিডিয়ায় নিউজ করেছে, যখন আমরা এটা জানতে চেয়েছি দল থেকে স্টেপ নেওয়ার জন্য, তখন আমরা যখন যোগাযোগ করেছি দেখি তারা নিউজগুলোকে আবার ডিলিট করে দিয়েছে, বলেছে যে এখানে প্রপার তথ্য তারা এখন দিতে পারেনি, তাদের যাচাই বাছাই করতে হবে, ফার্দার নিউজ করেনি। আমরা আমাদের এনসিপির পক্ষ থেকে তদন্ত কমিটি করে দিলাম অস্থায়ীভাবে তাকে বহিষ্কার করে। এখন পর্যন্ত ওই কমিটি যে কাজ করছে এইটার যে সংশ্লিষ্টতা ক্লিয়ার কোনো এভিডেন্স তারা কালেক্ট করতে পারে না, বলে রিপোর্টও দিতে পারছে না, তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি মানে প্রত্যেকটা জায়গায় আমরা এটা করার চেষ্টা করছি, কিন্তু আপনি যদি অপোজিট সাইডে দেখেন, আমি জাস্ট লাস্ট 5 দিনের আপনাকে 5-6টা যদি নিউজ বলি, অটো স্ট্যান্ড একদম হেডলাইন, মানে নিউজের সরাসরি হেডলাইন, অটো স্ট্যান্ড দখল করতে গিয়ে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা, সিলেটে 2000 কোটি টাকার পাথর লুটপাট, 14 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় এক বিএনপি নেতা মেয়ের বাবাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে। আপনি যদি দেখেন শরীয়তপুরে ইয়াসিন নামের যে ছেলেটা তাকে খুন করা হয়েছে ছাত্রলীগের ছাত্র দলের। হয়তো আপনি 4000 অভিযোগ ঠিকই আনতে পারবেন, কিন্তু 1 বছরও হয়নি যে দলটি গঠিত হয়েছে, সেই দলটির বিরুদ্ধে যদি 4টি অভিযোগ হয়, 30 বা 40 বছরের পুরনো দলের বিরুদ্ধে 4000 অভিযোগ আসাটা স্বাভাবিক কিনা সেটা আমি শুনবো। তবে আমিও একটা ডিসক্লেমার দিতে চাই যে আমি যেটা বলেছি যে এনসিপির কিছুতেই আসলে ক্ষমতায় আসার কোনো ধরনের সম্ভাবনা নাই। এটা হয়তো হবে, প্রশ্নটা হয়তো এমন ভাবে হতে পারতো যে এনসিপির এবার ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। জি সালম, মব নিয়ে আজকে নানান ধরনের আজকে 2 দিনে বেশ কিছু সংজ্ঞা শুনেছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগের আমলের সাংবাদিকদের ব্যর্থতার কারণে মব তৈরি হচ্ছে, বিগত সরকারের আমলে যারা এফেক্টেড হয়েছে তারাই মব করছে, কিন্তু আমি এটাকে মব বলবো না, এটা হলো প্রেশার গ্রুপ। হাসনাত আব্দুল্লাহ আপনার সহকর্মী, তিনি বলেছেন মব এবং জনরোষের পার্থক্য আছে, কোনো অন্যায়ের জন্য কোনো ব্যক্তির নিজস্ব স্বার্থে যদি লক্ষ্য উদ্দেশ্য নাই এরকম একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে একসঙ্গে করে স্বার্থ হাসিলের চেষ্টা করে, সেটা হচ্ছে মব, যারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে, কেউ অস্ত্র দিয়ে ধ্বংস করেছে, কেউ কলম দিয়ে, কেউ মগজ দিয়ে এই ধ্বংসের বা এই খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা টক শোতে এসে খুনের বৈধতা উৎপাদন করেছে তাদের বিচার কিভাবে করবেন? তাদের বিচারটা যেহেতু সরকার করতে পারে নাই, সেই জনরোষের ফলাফল এটা, আমি এটাকে মব মানতে রাজি না, তিনি বলেছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে, এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। মবের নানা ধরনের সংজ্ঞার মধ্যে কোন সংজ্ঞাটি আপনার সবচেয়ে জনবান্ধব মনে হয়েছে আর কোন সংজ্ঞাটি সবচেয়ে মব বান্ধব মনে হয়েছে? দেখুন, মানে জনবান্ধব মব বান্ধব এটা ডিফাইন করার আগে আমাদের একটু পার্সপেক্টিভে যাওয়া দরকার যে 5ই আগস্টের পরে মানে বাংলাদেশের মানুষের তো মানে এটা কখনো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেনি যে আমার নির্দিষ্ট একটা অফিসে গিয়ে আমার এই সাংবাদিকের বিরুদ্ধে কথা বলতে হবে। বাংলাদেশের মানুষ তো এটা চায় নাই যে আমার কোনো একটা অফিসে গিয়ে যে এই অফিসের সবচেয়ে বড় দুর্নীতিবাজ তাকে সরাতে হবে, আমরা তো এটা কখনো চাই না। স্থানীয় সরকারের যেই প্রকৌশলীর মানে 5000 কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায় তাকে গিয়ে আমার ওইখান থেকে বহিষ্কার করতে হবে, কিংবা যেই ভূমি অফিসের একজন কর্মকর্তার অন্তত 500 কোটি টাকা থাকে তাকে যে ওইখান থেকে সরাতে হবে, এরকম একজন চোর বাটপার দুর্নীতিবাজকে, এই দায়িত্ব তো আমার ছিল না, আমরা এটা কখনো করতেও চাই না। কিন্তু এই যে আমরা যেটা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় পুরো একটা দেশের মানুষের, তখন এমন একটা গণঅভ্যুত্থান হয়। তাহলে যাদের অত্যাচার নির্যাতন নিপীড়ন, এই যে হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী বা বিভিন্ন জায়গায় যারা আছে, যাদের অত্যাচার নির্যাতনে মানুষ শেষ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা গণঅভ্যুত্থান করলো, হাজারের উপরে মানুষ জীবন দিল, এই মানুষগুলোকে কি সরানো হয়েছে? আমরা এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এই 10 মাসে এরকম 1000 মানুষের একটা লিস্ট পেয়েছি যেই মানুষগুলোকে তারা তাদের জায়গা থেকে স্থায়ী বহিষ্কার করেছে এবং শাস্তির আওতায় এনেছে, আমরা পাইনি। কিন্তু কেন আজকে 10-11 মাস পরে গিয়ে এই প্রধান নির্বাচন কমিশনার যারা বিএনপির রাজনীতির যে একটা সাংগঠনিক জায়গা এটাকে ভেঙে দিয়েছে একদম প্ল্যান করে, আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে, যারা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিয়েছে, এই যে একটা রাজনৈতিক মানে দলগুলো নিজেদের মতো করে এই যে একটা নির্বাচন কমিশনকে ব্যবহার করলো, সেই নির্বাচন কমিশনের
প্রধান নির্বাচন কমিশনারকে কেন 10-11 মাস পরে গিয়ে মানুষের রুম থেকে টেনে নিয়ে আসতে হয়? এই কাজ কি অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না? সো আমাদের জায়গা থেকে আমরা এটা প্রত্যাশা করি না যে এমন ভাবে, শেষ করে একটু, যে এমন ভাবে কিছু হবে এটা আমরা প্রত্যাশা করি না, কিন্তু এই যে কাজগুলো, এই দায়, এই কাজগুলো পূর্বেই করার ছিল এবং এই দায়গুলো না সরকারও কখনো এড়াতে পারে না। আপনাকেই প্রশ্ন করবো, আমি একটা প্রশ্ন করে বরঞ্চ, যেহেতু সময় কম আমি আসলে দ্রুত প্রশ্নগুলোর উত্তর নিতে চাই। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট ঐক্য নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে আজ। 151 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। 18 জুলাইকে প্রাইভেট দিবস হিসেবে সরকারি স্বীকৃতির দাবি জানিয়েছে তারা। খুব কমন কথা শুনতে পাই, আমি জানি না আপনার কানে গিয়েছে কিনা, আন্দোলনের পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরলো, চাকরির বাজারে কম্পিট করলো, কিন্তু এই সার্জিসরা যে চাকরির কোটার জন্য লড়াই শুরু করলো তারাই আর চাকরির পরীক্ষা দিল না, পড়ার টেবিলে ফিরলো না। এমন মন্তব্য প্রশ্নের মুখোমুখি আপনি হয়েছেন কিনা? না, এরকম দেখেন, মানে মুখোমুখি হওয়া হয়নি, কিন্তু কমেন্টে আমরা এরকম অসংখ্য দেখেছি। মানে একটা জিনিস কি মনে হয়, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিগত 10 মাসে যেটা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাজনীতির জায়গা বলেন, সিভিল সার্ভিসের জায়গা বলেন, গণমানুষের জায়গা বলেন, প্রত্যেকটা জায়গায় জাস্ট মানুষগুলো, যেই মানুষগুলো ভাগ বাটোয়ারা পায়, অংশ পায়, যেই মানুষগুলো চালায়, এই মানুষগুলো পরিবর্তন হয়েছে। কিন্তু এই যে পুরো এস্টাবলিশমেন্ট যেটা ছিল, যে এস্টাবলিশমেন্টটাই করাপ্টেড, যেটার কারণেই বাংলাদেশের এত ভুক্ত হলো, জনগণকে এত ভুক্ত হলো, এটা ঠিক ওইভাবেই আছে। নেগোসিয়েশনটা আগে হয়তো ছিল 80-20, এখন হয়ে গেছে 20-80। জাস্ট দেশের বাইরে, ভারতে থেকে হোক, ইউকেতে থেকে হোক, তারা তাদের ভাগটা পেয়ে যাচ্ছে, এইটুকুই হয়েছে। আমরা সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফরা যদি এখান থেকে চলে যাই, কিচ্ছু হবে না। জাস্ট কোন জিনিসটা হবে জানেন? সেটা হচ্ছে এই যে এস্টাবলিশমেন্টটা আবার সেম ভাবে গড়ে ওঠার ট্রাই করছে, তাদের এগেনস্টে যে কিছু ভয়েস রেইজ করছে, কথা বলার চেষ্টা করছে, এই কথা বলাটা থেমে যাবে। আগের মতো সুশৃঙ্খল ভাবে এটা চলতে থাকবে। জাস্ট আমরা যদি এখনো আমাদের জায়গা থেকে যেই বলেন না কেন, আমরা এটা ছেড়ে দিয়ে যদি চলে যাই, বিশ্বাস করেন আমাদের ফ্যামিলি মানে হাজার হাজার শুকরিয়া করবে যে আমরা এখান থেকে চলে গিয়েছি, কারণ আমাদের যে আর ব্যক্তিগত লাইফ ছিল, এটা আর আমাদের ব্যক্তিগত আর লাইফ নাই। সবাই মানে তাদের জায়গা থেকে মানে এটা মনে করে যে তারা এখন যতটা মানে একটু হলেও শান্তি চায় এবং চায় যে আমরা এগুলো থেকে সরে যাই, কিন্তু আমরা চাইলেও সরতে পারি না। ওই একটা দায়বদ্ধতা থেকে আমরা ডাক দিয়েছি, মানুষ নির্বিচারে নিজের জীবন, পরিবার কিচ্ছু না চিন্তা করে রাস্তায় নেমেছে, একজনের পর একজন জীবন দিয়ে চলে গিয়েছে। সো আমরা তো আমাদের চোখে দেখতে পাচ্ছি যে এই যে এস্টাবলিশমেন্ট আবার গড়ে ওঠার চেষ্টা করছে, আমাদের জীবন দিয়ে হলো এটা দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে যে এটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আরেকটু ভাই যেটা বললেন, আমার দুইটা জায়গায় জাস্ট উত্তর দিতে হবে। যে কোনো কিছুতেই তারা নির্বাচন পিছিয়ে যাওয়ার কৌশল দেখছেন। যখন প্রধান উপদেষ্টা জুনে বলেছেন কিচ্ছু বলি নাই আমরা, এপ্রিলে বলেছেন কিচ্ছু বলি নাই, ফেব্রুয়ারিতে বলেছেন তখনও কিচ্ছু বলি নাই, তাহলে বারবার এই জিনিসটা যখন টানা হয়, আমরা মনে করে নিব যে তাদের এই যুক্তিগুলোর এগেইনস্টে কিছু বলার মতো অন্য কোনো এক্সকিউজ আর নাই। আমরা জাস্ট একটা জিনিস বলেছি যে বিএনপির সাথে ইভেন ওইখানে লন্ডনে গিয়েও যদি প্রধান উপদেষ্টার এরকম আলোচনা হয়, আমাদের কোনো সমস্যা নেই। ফ্যাক্ট হচ্ছে সরকার আলাদা বিবৃতি দিবে, বিএনপি আলাদা দিবে। একটা রাজনৈতিক দলের সাথে কিভাবে একটা সরকার আলাদা করে নির্বাচনের ডেট এবং মাস নিয়ে বিবৃতি দিতে পারে, এর চেয়ে মানে মানে গণতন্ত্র কিংবা সবাইকে ঐক্যবদ্ধ হওয়া পারে না, যেভাবে একটি দলের প্রধানকে ডেকে নিয়ে তার মনের অভিমানের কথা জানা যায়। কখনো একটি দলের প্রধানকে ডেকে নিয়ে এটা করেনি, এটা একটা ভুল প্রোপাগান্ডা ছড়ানো হয়। মানে ব্যাপারটা হচ্ছে তিনি যখন দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে বিএনপি বা তাদের বিভিন্ন লোকজনকে দিয়ে একদম ইচ্ছাকৃতভাবে সরকারকে চাপে ফেলে, সেটা সংস্কার হোক আর না হোক, বিচার হোক আর না হোক, দ্রুত নির্বাচন দিতে হবে, এই প্রক্রিয়াটা যখন তিনি তার জায়গা থেকে তাদের উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে আলোচনা করেন, তাহলে আমাদের ফাংশন করার কোনো প্রয়োজন নেই, হয় আমরা থাকবো না বা নির্বাচন দিয়ে চলে যাব, এরকম কিছু একটা সুষ্ঠু হোক আর না হোক। সেখানে তো তাদের যখন এই আলোচনাটা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে দিয়ে আসে, তখন সেখান থেকে এই কথাটা আমাদের ধরেন নাহিদ ইসলাম প্রথম জেনেছে, তার মানে এটা না তিনি নাহিদকে ডেকে বলেছেন। যখন এটা বলেছে, একটা স্পষ্ট করে কথা বলি, অন্যান্য রাজনৈতিক দল কতটা এটা অনুভব করে আমি জানি না, আশা করি এবং প্রত্যাশা করি তারা অনুভব করে, কিন্তু নাহিদ, সার্জিস বা হাসনাত, এই যাদের কথাই আপনারা বলেন না কেন, এটা অনুভব করে এই মুহূর্তে ডক্টর ইউনূস ওই জায়গা থেকে যদি চলে যান, এমন একজন মানুষকে আমরা বাংলাদেশে দেখছি না যিনি সকল দলকে ওই ঐক্যবদ্ধ জায়গাটাতে রাখতে পারবেন। এই কারণেই ছুটে যাওয়া বিবেকের তাড়না থেকে। লাস্ট একটা কথা, 96 ইলেকশনের কথা বলা হয়েছে, 91 ইলেকশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে বিএনপি, আওয়ামী লীগ
থাকার পরও সেখানে সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে প্রশাসন স্ট্রং থাকার কারণে। আমরা এখনো বিশ্বাস করি সরকার প্রশাসন যদি নিরপেক্ষ থাকে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে বিএনপি আর আওয়ামী লীগ মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে তখন সমান শক্তিশালী ছিল, তো এই কারণে আরেকটা চাইলে অত বেশি প্রভাবিত করতে পারেনি। কিন্তু বিএনপি এবার সৌভাগ্যক্রমে একটা সুযোগ পেয়ে গিয়েছে, তাদের সমান সাংগঠনিক শক্তিশালী একটা রাজনৈতিক দল নাই। তাই আমাদের আশঙ্কা তাদের অনেকে, সবাই করবে এটা আমরা মনে করি না, সেন্ট্রাল কমান্ডের নির্দেশনাও থাকবে না, স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী যারা কখনো দলের আদর্শ চিন্তা করে না, যারা কখনো শহীদ জিয়ার আদর্শ চিন্তা করে না। সময় নাই, কিন্তু এই প্রশ্নটা আমি ভবিষ্যতের জন্য তুলে রাখলাম যে আপনি যেভাবে বলছেন যে এত শক্তিশালী বিএনপি একটা একতরফা নির্বাচন হয়ে যাবে কিনা এই প্রশ্ন এখন যেমন এই প্রশ্ন বলছি, এখন যেমন প্রশ্ন তোলা হয় বিএনপিকে ছাড়া গত 3টি নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে, সেখানে কারচুপি হয়েছে। এই যে আগামী নির্বাচনটা হবে আওয়ামী লীগকে ছাড়া, এত বড় একটি দলকে ছাড়া নির্বাচন হলে ইতিহাস এটা নিয়ে প্রশ্ন তুলবে কিনা আপনি এক শব্দে এক লাইনে কোনো উত্তর রেডি করুন। আসলে সময় নেই প্রফেসর সার্জিস, 30 সেকেন্ড প্লিজ। একদম স্পষ্ট করে বলি, বিডিআর হত্যাকাণ্ড ঘটানো, শাপলা ব্যাসাকার ঘটানো, জুলাই গণহত্যা ঘটানো, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলের মেরুদণ্ড ভেঙে দেয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে জিম্মি করা আওয়ামী লীগ, গণহত্যাকারী আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না, না করলে ফেয়ার হবে না, এই প্রশ্নটাই 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশে প্রাসঙ্গিক নয়। এই প্রশ্ন তোলাটাই আমরা মনে করি নৈতিকতার জায়গায় একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়।